তো চলো, আরো অনেকগুলো প্রশ্ন বাকি আছে নাকি? না, আর কয়েকটা প্রশ্নই বাকি আছে। আর একটা আছে কমিউনিটি পোস্টে। আচ্ছা আচ্ছা, ঝটপট করে এই ভিডিওতেই শেষ করে দিও, ওটা পরেরটাই করব। দিদি তুমি সারাদিন কি কি খাও প্লিজ প্লিজ বলবে? দিদি বল কি খাই? ভাত ভাত ভাত, সাথে আলু চোখা, আলু চোখা, আলু চোখা। সকালবেলা খায় ভাত আলু চোখা, ডাল খায় না। এই বাড়িতে আসলে ডাল খায় না, ওই বাড়িতেই ডাল খায়। কারণ কি, তারও একটা কারণ আছে। থাক ওই মানে যাই হোক, বাকি আমি ডাল খাই, আলু চোখা খাই, আর যদি কিছু এদিক ওদিক নিজে রান্না করি সেটা খাই। হ্যাঁ, ও নিজে বানিয়ে রাখলে, যদি রান্না থাকে আমার বানানো হলে আমি সেগুলো সবই খাই। আর যেটা হচ্ছে ঘরোয়া রান্না খায়, এটা হচ্ছে। হ্যাঁ, আর সন্ধ্যেবেলা এনশিওর খাই, আর কি সকালে কুলেখাড়া পাতার জল খাই, একটা ওটা কলা মধ্যে খাই, বন্ধ ছিল, আবার এখন ডিম খাচ্ছে। সেদ্ধ খাই, এই সব আর কি চলে। আর বিয়ের লুকটা কি নিজে করেছিলে না অন্য কেউ করেছিল? তোমার ব্রাইড লুক আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। নিজের লুকটা কেমন হবে সম্পূর্ণটা স্কেচ করে রেখেছিলাম, প্রত্যেকটা সাজ কেমন হবে প্রত্যেককে দিয়ে আলাদা করে বানিয়েছিলাম, আলাদা আলাদা জায়গা থেকে কিনে সেটাকে সেট করেছিলাম, যেটা এঁকেছি সেইগুলোকে জোগাড় করেছিলাম, এসব করেছিলাম। মুখের বেস মেকআপ, আই মেকআপ সবটাই করে দিয়েছিল বন্ধন, হেয়ার করেছিল ঋতু, কলকা করেছিল দীপ। এইভাবে আমার পুরো লুকটা কমপ্লিট হয়েছিল। আর বাকি যাবতীয় যা কিছু কেনা সেগুলো সবাইকে মেনশন করা আছে আমার বিয়ের ফটোতে, আর ও নিজে পুরো প্ল্যান করে। এই হচ্ছে আমার বিয়ের লুকটা ওভারঅল। মানে দেখো, ওই একই ফাউন্ডেশন হয়তো অন্য আরো অনেককে দিয়েছে, ম্যাকের সেজেছিলাম আমি, ম্যাকের ফাউন্ডেশনে আরো অনেকে সাজাই, মানে হয় সাজে, অনেকেই সাজে, কিন্তু ওই লুকটা একটা বিয়ের লুক শুধুমাত্র একটা ফাউন্ডেশনের উপরে ডিপেন্ড করে না, এটা তোমাদেরও বুঝতে হবে। যদি তোমরা শুধুমাত্র ম্যাক ফাউন্ডেশন চুজ করে ভাবো যে আমার মতন দেখতে হবে বা অন্য কারোর মতন দেখতে হবে, তমুকের মতন দেখতে হবে, হবে না। তোমাকে সবটা অ্যারেঞ্জ করতে হবে, তুমি নিজে কি চাও, সবটার সাথে সবটা যেন কমপ্লিমেন্ট করে, তাহলে একটা টোটাল লুক বেরিয়ে আসবে। স্নেহা মাইতি দিদি, কম্বিনেশন স্কিন আমার কি ক্রিম লাগাবো আর কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট হলে আমার কম্বিনেশন, আমি এগুলো একদম বুঝি না, বলতে পারবো না। আমার থেকে অনেক ভালো স্কিন স্পেশালিস্ট আছে যারা বোঝে, বিউটি ব্লগার আছে তারা বোঝে। আমি শুধু বোরলিন লাগাই, এখান থেকে দেখা যাচ্ছে কি, ওই দেখা ওখানে বোরলিন রাখা আছে, আমি সর্বদা মানে বোরলিন লাগাই, আমার স্কিনে অন্য কোনো কিছু শুট করে না। আমি কাছ থেকে দেখাই, এই যে হচ্ছে আমার স্কিন। কনগ্রাচুলেশনস দি বলছে শর্মিষ্ঠা, থ্যাংক ইউ। ওর প্রশ্ন পয়েন্ট পয়েন্ট করে দিয়েছে সমাদৃতা চ্যাটার্জি। এক, তোমার আর দাদার এডুকেশনাল কোয়ালিফিকেশন? আমারটা বলা হয়ে গেছে, দাদারটা বলে দাও। আমার হচ্ছে কেমিস্ট্রি অনার্স করা, তারপর কেমিস্ট্রি অনার্স করার পর আমি লাইন শিফট করি এখন। তারপরে আমি ওয়েব ডিজাইনিং এরিনা থেকে শিখি, গ্রাফিক্স আর ওয়েব ডিজাইনিং। তারপরে আমি সেটা প্রফেশনাল ওয়ার্ল্ডে চলে আসি। কিন্তু যদি এডুকেশন কোয়ালিফিকেশন, সেটা হচ্ছে আমার কেমিস্ট্রি অনার্স করা। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, তুমি কোন কলেজ থেকে পাস আউট আর কোন সাবজেক্ট নিয়ে পড়েছো? আমি গাছাপাড়া কলেজ থেকে পাস আউট, আমি বাংলা অনার্স নিয়ে পড়েছি। তুমি? হ্যাঁ, আমার হচ্ছে ব্যারাকপুর সুরেন্দ্রনাথ ছিল, যেখান থেকে কেমিস্ট্রি অনার্স করেছি। 3 নম্বর, তোমার আর দাদার কি সেম এজ না হলে এজ গ্যাপ কত বলো? না, সেম না, আমি ওর থেকে বড়, অনেক বড় গো, ওর থেকে প্রায় 4 বছর মতো বড় ওর থেকে। ও এখনো বাচ্চা আছে, আমি বুড়ো হয়ে গেছি। আচ্ছা, তারপর হচ্ছে স্পিতা রয় বলছে, তোমাকে প্রায় অনেকদিন ধরেই দেখছি, ভীষণ ভালো লাগে তোমায়, খুব পজিটিভ পাই তোমার মধ্যে থেকে, ডিমোটিভেটেড লাগে। ওহো, আমি আবার এগুলো পড়ছি, একই জিনিস আবার চলে। হ্যাঁ, আরেকটা পোস্ট আছে, এটা আমরা পরের দিন কভার করব। আবার ওখানে আমি দেখতে পেলাম 63টা কমেন্ট আছে ওতে। আচ্ছা ঠিক আছে, এটা 48টা চলছে। সুশান্ত বিশ্বাস দিদি, তোমার বেস্ট একটা চাইল্ডহুড মেমোরি বা কোনো হরর এক্সপেরিয়েন্স শেয়ার করো প্লিজ। লাভ ফ্রম বৃষ্টি। আচ্ছা, এর জন্য একটা ডেডিকেটেড ভিডিও হবে। এটা এমনি যা লেন্থ হয়ে গেছে আমি জানি, 2টো পার্টে দিতে হবে। তারপরে আচ্ছা, পরের ব্লগে এটা দিয়ে শুরু হবে। আমি এই চাইল্ডহুড মেমোরি হরর এক্সপেরিয়েন্স, এটা আলাদা হবে। চাইল্ডহুড মেমোরি এত আছে আমার, তো পুরো গোটা জন্ম ইউটিউব কেটে যাবে এই বলতে বলতে। আর হরর এক্সপেরিয়েন্স এত আছে, ওটাও আছে ডেডলি। ওকে এক্ষুনি তপাদার এসে বলবে ওর চ্যানেলে নিয়ে গিয়ে ভূতের গল্প বল। না, আছে ওর হরর এক্সপেরিয়েন্স আছে, একটা ইউটিউব চ্যানেলে ও বলেও ছিল, সেখানে
পডকাস্টে, আর এমনি এখানে কোনোদিন পারলে বলবো। আচ্ছা, অরুণিমা ঝা লিখেছে, সৈনিধি অনেকদিন হলো তোমার প্রত্যেকটা ভিডিও দেখছি আর সত্যি বলছি তোমার সব কাজ এত নিখুঁত গোছানো, সত্যি খুব সুন্দর। কোশ্চেন হলো তোমার কোনো হরর এক্সপেরিয়েন্স হয়েছে? আবার ওই যে আছে তোমার মোস্ট ফেভারিট পারফিউম কোনটা? পারফিউম কালেকশন তো আছে, ওই রিসেন্ট রেনের যেটা, রেনের হ্যাঁ আবদ কি যেন একটা তো দেখছি, দাঁড়াও। ওমরে আউট। শ্রেয়া, আচ্ছা 3 নাম্বার, শ্রেয়া ম্যাম যখন স্টোরি দিয়েছিল তোমার কেমন লেগেছিল? আমি জাস্ট ওর কোলে উঠে ওকেই 4-5টা লাথি মেরে দিয়েছিলাম, লাফাতে লাফাতে এরম করে। একটা টাইম মনে হয়েছিল যেটা সত্যি তো, আবার অন্য সময় মনে হচ্ছিল যে এটাই তো আমি চেয়েছিলাম, তো মিক্সড একটা ফিলিংস হচ্ছিল। আমি খুব বোকা কোয়েশ্চেন গুলো করছি, বাই দ্য ওয়ে লটস অফ লাভ। থ্যাংক ইউ। তুমি এইটা হচ্ছে একজন গৃহস্বামীর পরিচয়, যে তার বউয়ের কোথায় কি থাকে সেটা বুঝে না যায়। চলে এসো। তানিয়া বলছে এটাই হয়, ও কাজ করে, খুব কাজ করে গো, তারপরে সেটা নিটফল পাওয়া যায় না। আচ্ছা, তানিয়া বলছে কি আর বলবো দিদি ভাই, একটা কোয়েশ্চেন করতে খুব ইচ্ছে করছে, তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কেমন ছিল? সবার জীবনে একটা সময়ের পর কেরিয়ার নিয়ে স্ট্রাগলিং পিরিয়ড আসে, আমার এখন তাই চলছে, তোমার জীবনে সেরকম কি কিছু ছিল আর থাকলে সেই সময় তাকে কি করে ইউটিলাইজ করছিলে? তোমার ভিডিওগুলো অনেকদিন ধরে দেখছি কিন্তু কখনো কমেন্ট করিনি, তবে ভিডিওতে এত পজিটিভিটি ছড়ায়, আমার খুব ভালো লাগে, ইভেন আমার মাও খুব ভালোবাসে তোমার ভিডিও। যদি আমার কোয়েশ্চেন তোমার অ্যান্সার করার মতো মনে হয় তাহলে বলো কেমন, আর পারলে কিছু অ্যাডভাইস দিও এই ক্রুশিয়াল পিরিয়ড নিয়ে ছোট্ট বোন হিসেবে। বাবাও বাংলা ইংরেজি মিশিয়ে এমন ভাবে লিখেছে একদম এটা পুরো চচ্চড়ি। তোমার কি নাম? তোমার তানিয়া। আচ্ছা তানিয়া, আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আমার মতনই ছিল, মানে আমাকে কেউ জিজ্ঞেস করতো যে পরীক্ষা কেমন হয়েছে, আমার মতন হয়েছে, মানে এবার লোকে বোঝ আমি খারাপ না ভালো, এবার আমি নিজেও কোনো দিনও আমার নাম্বার নিয়ে মাথা ঘামাতাম না, কত নাম্বার পাবো কত নাম্বার। আমি ফুললি এনজয় করা একটা মানুষ, যে জীবনের প্রত্যেকটা মুহূর্ত এনজয় করতে চাই। যেখানে গিয়ে মুহূর্ত থেমে যায়, মনে করছি যে এখান থেকে আমার আর এনজয়মেন্টের চাকা ঘুরছে না, সেখানে আমি আর বেশিক্ষণ থাকতে পারি না, আমার হয়ে গেছে এনাফ, চলো হাসতালা বিস্তা। তো এবার আমার প্রত্যেকটা মুহূর্ত এতটা এনজয় করেছি। হ্যাঁ, প্রচন্ড ফাঁকি মারা একজন স্টুডেন্ট, আমার কোনোদিনও মনে হতো না যে আমায় ফার্স্ট হতে হবে, কারণ ফার্স্ট হওয়ার ঝামেলাটা আমি পেরিয়ে এসেছি। আমি ক্লাস 4 থেকে 5 অব্দি, না 1 থেকে 5 অব্দি ফার্স্ট হয়েছি স্কুলে, 6-এ গিয়ে লাস্ট আমি হাইয়েস্ট মার্কস পাই। তারপরে আর আমি ওই হাইয়েস্ট ফার্স্টের মুখ চৌকাটও পেরোয়নি, কারণ আমি পুরো উল্টো গতিপথে, জাস্ট এরম ভাবে নদী গতিপথ আসে তো টা করে বেরিয়ে গেছিল যে আমাকে আর আমি নেই ওতে। আর একটু ঠিক হয় আমি যখন কলেজে উঠি, কারণ ওটা আমার প্রিয় সাবজেক্ট, বাংলা পেয়েছিলাম, তো ওখানে গিয়ে আমি কলেজে গিয়ে আমি আবার ব্যাক করি, আবার পড়াশুনোয়, আবার ভালো রেজাল্টে। আমি 7 থেকে 12 অবধি আমি নিজের মতে চলেছিলাম, যা লাইফের প্রত্যেকটা কণা এনজয় করার ছিল করেছি, যে বয়ঃসন্ধি পিরিয়ডে আমার যাবতীয় যা করার নয় তাও করেছি। তো আমি পড়াশোনা নিয়ে কোনোদিনও ভাবিনি, হ্যাঁ তবে কি যে ফেল করিনি, কোনোদিনও ফেল করিনি, এইটুকুনি আমার ভগবানের কাছে যে আর ওকে গাইড করো কি করবে, ও এখন নিজে কনফিউজ আছে। এইসব শুনে ভাবছে যা দিদি যাকে ফলো করি সেই কথা বলছে, আমার তো ব্যাস হয়ে গেল। আমি এইটুকুনি তোমায়, হ্যাঁ তোমায় এইটুকুনি বলছি, কখনো তুমি ক্রিটিক্যাল ইয়েতে থাকবে না। আমি সবসময় নাম্বার পেয়েছি 60 থেকে 70-এর মধ্যে, 50, 60, 70, 50, 60, 70। তুমি যেই নাম্বারই পাও না কেন, যেরকম ভাবেই তুমি স্টুডেন্ট হও না কেন, তোমাকে ফোকাস থাকতে হবে যে তুমি যেটা পড়ছো, তুমি যেটা জানছো সেটা সঠিক জানছো কিনা, সেটা সঠিক পারছো কিনা। তো আমার যখন বাবার মাধ্যমিক হয়, তখন বাবার বাইপাস সার্জারি হয়, তখন আমি লেটার পাই। আচ্ছা, যখন আমি এইচএস দিই তখনও আমি লেটার পাই, কিন্তু এমন নয় যে আমি খুব ভালো রেজাল্ট করি, আমি কোনোদিনও খুব ভালো রেজাল্টের জন্য ছিলাম না। আমার কাছে ছিল ব্যালেন্স, আমি ঠিক এতটা নাম্বার পাবো, বাকিটা আমি উপভোগ করব, কারণ আমি নিজের মতন করে বানাতাম কোয়েশ্চেন অ্যান্সার, মানে আর্টস নিয়ে যখনই পড়েছি আমি নিজে উত্তর লিখতাম, নিজের লেখা মানে করতাম, কখনো কারোটা কপি করিনি। আমি হয়তো জেনে আমি আমারটা লিখলাম, এরম ভাবে হতো। আমার মনে হতো যে
আমি কেন একটা মানে আর্টসের দিক থেকে আর কি, কেন সবাই যেটা লিখে দেবে সেটাই আমি লিখবো? আমি কোনো দিনও কারোর কথা শুনে চলার মেয়ে না, মানে এটা আমার ভেতরকার ব্যাপার, এটা আমি কিন্তু নিজে থেকে করছি না, হয়ে যাচ্ছে যে ওটা লিখছে আমি কেন ওটাই লিখবো, আমি অন্য কিছু লিখবো, আমি অন্য কিছু করবো। তো এটা করতে গিয়ে নিজের মতন করে হতো, এবং সেটা করতে গিয়ে আমার একটা আত্মতুষ্টি হতো যে না আমি আমার নিজেরটা লিখেছি, নিজেরটা করেছি, আমি কারোরটা সবারটার মতন করিনি। ওটা একটা আমার কাছে অনেক বেশি, সেটা আমার হয়তো 80 নাম্বার নাও এনে দিতে পারে, আমায় হয়তো তার জায়গায় 72 এনে দিল, 70 এনে দিল, 64 এনে দিল, কিন্তু সেখানে আমার একটা সেলফ স্যাটিসফ্যাকশন থাকতো যে না আমি আমার মতন করে মানে বেড়ে উঠেছি, আমার মতন করে মার্কস পেয়েছি। হ্যাঁ 8-9 মানে এই 7-8-9-এ আমি চরম বদমাশি করেছি, মার খেয়েছি, বকা খেয়েছি, কিন্তু হ্যাঁ পড়াশোনাও করেছি, কিন্তু যদি ফাঁকিও মেরেছি। পড়াশোনা যদি করতাম, আমার প্রত্যেকটি স্যার ম্যাডাম আমার বাবাকে ডেকে এরকম করে বলতো যে সৌমেন্দু এত ভালো পড়াশোনায়, অর্কেন্দু এত ভালো পড়াশোনায়, সোহিনীটা একটু পড়ে না, ও পড়লেই হয়ে যায়, একটু পড়লেই হয়ে যায়। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতাম, শুনতাম স্যাররা এরকম বলছে, আমার বাবা আরো ফ্রাস্ট্রেটেড হয়ে যেত এসব শুনে। তো এটা আমার কথা শুনে তুমি কিছু হবে না, তুমি তোমার মনের কথাই শোনো। আমি আমার মনের কথা শুনতাম, তোমার যেটা করতে ইচ্ছা করে করো। আমি সবসময় ব্যালেন্স করতাম যে আমাকে মজাও করতে হবে, আমাকে পড়াও করতে হবে, আর আমার ফার্স্ট হওয়ার খুব একটা চাপ থাকে জানো তো, যে একবার হয়েছে সেকেন্ড বারে আবার কি হব, থার্ড বারে আবার কি হব, যদি না হতে পারি। আর যদি তুমি কিছু নাই হও, আমি 1 থেকে 10-এর মধ্যে থাকতাম, যদি তুমি ওই ফার্স্ট সেকেন্ড থার্ড না হও তাহলে তোমার চাপ অনেক কম লাইফে, যে ঠিক আছে চলো মানে আর হারানোর কিছু নেই। তো ওই হারানোর কিছু, কারণ আমি ক্লাস 1 থেকে অনেক মানে চিন্তা হতো যে এইবারে ফার্স্ট হয়েছি, আমার বাবা বলতো এইবারে ফার্স্ট হবি তো, তারপর এবার ফার্স্ট হবি তো, ওটা না হেডেক থেকে যেতাম। তখন বোধ বুদ্ধি কম ছিল, কারণ ওটা তো হয়ে যেতাম ফার্স্ট, মানে আলাদা করে কিছু কষ্ট করে হয়নি, হয়ে যেতাম। কিন্তু যেই নিজের সেন্স আসা শুরু হলো তখনই ছড়িয়ে দিচ্ছে আবার ফার্স্ট হওয়া থেকে। হ্যাঁ তবে কি কোনো জায়গায় আমি যেন হেরে না আসি, মানে আমি যেন জিতে যাই, যে কোনো কম্পিটিশনে বলো, যে কোনো কিছুতে আমাকে ফার্স্ট হতেই হবে। আমি হয়তো ফার্স্ট হওয়ার জন্য কিছু করিনি, দিনের শেষে দেখলাম কিছু না কিছু হয়ে বাড়ি ফিরেছি, হয় ফার্স্ট হয়েছি নয় থার্ড হয়েছি। আর তুমি বলো ও কি করবে, আমার কাছ থেকে জানতে চাইছে, তুমি ভালো বলতে পারবে, কারণ ও ভালো পড়াশুনোই ছিল। আমি মানে কি বলবো, আমি হয়তো গুণী, ও হয়তো জ্ঞানী, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। তো জ্ঞানী মানুষের থেকে একটু নেওয়া ভালো, জ্ঞান নেওয়া ভালো, মানে গাইড করার কি এখন কি করবে না, তো বললে তো তুমি শুনলে আর কি সবাই। আমি যেটা করেছি সেটা তুমি বলেছি, তুমি না ও ক্যারিয়ার নিয়ে যেটা আলাদা করে খুব বেশি মাথা ঘামিয়েছে বলে আমার মনে হয় না। হ্যাঁ ওর ফ্লোতে যেটা চলেছে, ওর যেহেতু বলছে সত্যিকারে ওর যে গুণগুলো আছে, অনেক গুণ আছে, তো সেই গুণের জন্য আর কি কিছু না কিছু করেই যেতে পেরেছে, বা এখনো আমি জানি যে ও কিছু না কিছু করেই যাবে। এবার সেটা সবার হয় না। তো তুমি যেটা তোমার কেরিয়ার গাইডেন্স হিসাবে তোমার যা মনে হয়, তোমার যে সাবজেক্টটা ভালো লাগে, তোমার যে মনে হয় যে আজকাল শুধু সাবজেক্ট না, অনেক অপশনস আছে কেরিয়ার হিসাবে, তো সবসময় যে পড়াশোনার মধ্যেই থাকতে হবে এরকম না, তোমার যদি অন্য কিছু ভালো লাগে সেটাও তুমি পারসিউ করতে পারো। শুধু নিজেকে চেনো অবশ্যই, তার সাথে প্রপার নলেজ গেইন করো। আজকাল আমাদের সুবিধা, আমাদের থেকে অনেক বেশি এখন সুবিধা আছে, যে ইউটিউব আছে, গুগল আছে, যেখান থেকে অনেক কিছু আমরা অপশনস, অপরচুনিটিস আমরা জানতে পারি, যেগুলো আমাদের সময় আমরা অত স্কোপ জানতাম না। সত্যি কথা, আমি যখন পড়তাম, স্কুলে পড়তাম, তখন আমি জানতাম না যে ওয়েব ডিজাইনিং বা গ্রাফিক্সে এরকম আলাদা করে কেরিয়ার হতে পারে। স্বাভাবিক, এখন লোকজন ক্লাস 12-এর পরেও অনেকে আসছে। তো তোমার যেটা ভালো লাগে, তুমি সেই ফিল্ডে কি কি অপশনস আছে, কি কি অপরচুনিটিস আছে একটু ভালো করে জানো, সিনিয়রদের থেকে জানো, কনফিউজ হওয়ার ব্যাপার নেই। তোমার বয়স এখন খুবই ছোট তুমি, তো এখন কনফিউশনের কোনো ব্যাপার নেই। কিছু একটু নলেজ গেইন করো, সত্যি কথা হচ্ছে নলেজ গেইন করো, তারপরে কেউ যেন তোমার উপর কোনো কিছু চাপিয়ে না দেয়। আমার যে মাধ্যমিকের রেজাল্ট ছিল তাতে আমার বাবা বলেছিল সায়েন্স নিয়ে, আমাদের ফ্যামিলি থেকে সবাই সায়েন্স নিয়ে পড়েছে, তুইও পড়বি। তো আমি বাবাকে বলেছিলাম যে আমি সায়েন্স নিয়ে পড়বো না, আমি আর্টস নিয়ে পড়বো, কারণ আমার বাংলা ভালো লাগে। আমি এখন একটা সুযোগ পেয়েছি জীবনে, যেখানে আমি ওগুলো সায়েন্সের গ্রুপটাকে ছেড়ে দিই, শুধুমাত্র আমি সাহিত্য নিয়ে এগোতে পারবো, এবং সাহিত্য রিলেটেড আমি যেখানে থাকলে আমি ওইখান থেকে, যেহেতু আমার ব্রেন নেয়নি কখনো ভৌত বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, এগুলো আমার মাথায় ঢুকে গেছিল যে হবে না, সেই জন্য আমার 7 থেকে মাধ্যমিক অব্দি আমার কিন্তু রেজাল্ট ভালো হয়নি। এবার যখনই মাধ্যমিকের পর আমি একটা ফ্রিডম
পেলাম যে চুজ করা যে এই সাবজেক্টগুলো নেবো, তারপর থেকে আমার ফিলোসফি ছিল, হিস্ট্রি ছিল, মানে বাংলা ছিল, ইকোনমিক্স ছিল, তো এগুলো আমার পছন্দের সাবজেক্ট ছিল। তো এগুলোর জন্য আমি আরো মানে হয় না আবার ব্যাক করেছিলাম পড়াশোনায়। রেজাল্ট করা বলো, স্যার ম্যাডামরা এখনো অব্দি মনে রেখেছে, ভালো রেজাল্টের জন্য মনে রেখেছে, তো সেইটা আমি করেছি। হ্যাঁ, তার সাথে ফাঁকিও মেরেছি, কিন্তু ভালোভাবে ফাঁকি মেরেছি, মানে আজে বাজে জায়গায় যাইনি। আমার যে গ্রুপগুলো, বড়রা গ্রুপ, যে গ্রুপে হয়তো গান হচ্ছে, যে গ্রুপে হয়তো ভালো একটা ডিবেট হচ্ছে, যে গ্রুপে গিয়ে আমি হয়তো জানতে পারছি যারা হয়তো টপ করেছে। আগের দিন প্রান্তিক দাদের বললাম যে আমার ব্যাচের কারোর সাথে আমার মেন্টালিটি ম্যাচ করতো না, আমার থেকে একটু সিনিয়র যারা আছে তাদের সাথে আমি একটু থাকতাম বেশি, তাদের সাথে থাকতাম, তাদের থেকে জানতাম, আমি ওদের থেকে লেখা শিখেছি, কবিতা লেখা শিখেছি, ভালো প্রবন্ধ লেখা শিখেছি, ভালো ভালো বইয়ের নাম জেনেছি, যে কাদের বই পড়বো, কাদের দেখে আমি এগোতে পারবো। তো ওই ভালো একটা পরিবেশ নিজেকে খুঁজে নিতে হবে, যে কার সাথে থাকলে তুমি এগোতে পারবে, তুমি যতটা জানো তার থেকে বেশি জানতে পারবে। তো তোমাকে সেই অনুযায়ী চুজ করতে হবে তুমি কোনটা পড়তে চাও, কিভাবে এগোতে চাও, ব্যাস এইটুকু। আমি সাহিত্য নিয়ে এগোতে চেয়েছিলাম, তো আমি সাহিত্য নিয়েই আছি, আমি আর্টস নিয়েই আছি এখনো অব্দি। ইয়াশা ঘোষ বলছে, দিদি তোমাকে আমার খুব ভালো লাগে, তুমি একসাথে কত কিছু করো, সিঙ্গিং, ড্রয়িং, ব্রাইডাল মেকআপ, মডেলিং, অ্যাক্টিং, ভয়েস গিভিং, ব্লগিং, ইনফ্লুয়েন্সিং, কন্টেন্ট ক্রিয়েশন, কুকিং, হোম মেকার, না জানি আরো কত কিছু। তুমি আমি তোমায় দেখে ভাবি, ইন্সপিরেশন নিই। খুব ভালো থেকো, সুস্থ থাকো। ও মা, এই তো প্রশ্নই করেনি তিয়াশা। থ্যাংক ইউ। এটা কি পিউ দেবনাথ, দিদি তুমি বড্ড কিউট, তোমার হাজবেন্ড কি করেন, তোমার ফেভারিট খাবার কি? হাজবেন্ড কি করে বলে দিয়েছে, আমার ফেভারিট খাবার হচ্ছে ভাত জাতীয় যা কিছু। তোমার মাছের ঝোল, তাও পুকুরের মাছ না, গঙ্গার মাছ হলে ভালো, নদীর মাছ হলে ভালো, পুকুর আর সমুদ্রের মাছ না। আর মাংস ভালোবাসে, মাটন খুব ভালোবাসে, যদিও এখন খাওয়া খুব একটা ওর জন্য সেফ না, সবার জন্যই সেফ না মাটন, বাট এই হচ্ছে ওর খাওয়ার ভালো লাগার। আলু পোস্ত, পোস্ত খুব ভালোবাসে। আর তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কি বলে দিয়েছি, তোমার শ্বশুর বাড়িতে কে কে আছেন বলে দিয়েছি, ওর বাবা মা আর আমার দিদির বিয়ে হয়ে গেছে, দিদি ব্যারাকপুর থাকে। অনেক অনেক ভালোবাসা নিও আর রিপ্লাই করেছি। জয়িতা সিংহ রায় বলছে, হোয়াট অ্যাবাউট ইউর বেবি প্ল্যান দিদি? বেবি প্ল্যান যখন যার আসার আসবে, যার থাকার থাকবে, ব্যাস। প্ল্যান বলে তো দেখো, আমি তো বেবি প্ল্যানের জন্যই বিয়ে করেছিলাম। আমার মাথায় ছিল 28-এ বিয়ে করছি, 30-এ বাচ্চা হবে, তো 30 পেরিয়ে যাচ্ছে, এখনো বাচ্চা তো হয়নি, তো এবার ভেবেই নাও প্ল্যান তাহলে কি আছে আর কি হচ্ছে। যখন যা হবে তোমরা জানতেই পারবে, তোমাদেরকে সবটাই জানানো হবে। আপাতত কোনো রকম এর মধ্যে নেই, কারণ দেখতেই পাচ্ছ আমাদের লাইফে কত সমস্যা। আমাদের একটা মেন প্রায়োরিটি হচ্ছে ওর বাবা মার অনেক বয়স, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে একটু পয়সার দরকার, কারণ দুজনের ক্ষেত্রেই মানে কি বলতো, বিয়ের ও স্টেবল হয়ে যাওয়া মানে আমার অনেকটা স্টেবল হয়ে যাওয়া। আমি হয়তো স্টেবল হয়েছি, আমার ক্যারিয়ার স্টার্ট হচ্ছে অনেক লেট, এটা হচ্ছে ফ্যাক্ট। আমার ক্যারিয়ার স্টার্ট হয়েছে লেট, আমার সবকিছু একটু লেগে হয়, আর আমার যা হয় এরকম ভাবে হয়। হ্যাঁ, তো ওর খুব মানে ওর আজকে মানে আজকেই হয়, আর ও বলে সবসময় তুমি কাল বলো কেন, কাল বলি না, শুধু আমার আজকে বলে আজকে হয় না, আর আমার আজ মানে ও দেখেছে, মানে যেটা আমি ওটাও দেখেছি যে ও আজ মানে আজই হয়ে যায়, যেটা আমি সব থেকে বড় মানে সামনে থেকে আমি দেখছি, সেটা এখন জানতে পারি। আর আমার যে আজ মানে আজকে হবে না সেটা ও জানে, ও দেখছে। আমি আজকে হাল ছেড়ে দিয়েছি, আমার যা হবে আমার আছেই সেটা যে আমার হয়, কিন্তু সেটা লেটে হবে, মানে তো লেট গুনে নাও আছে, এই সব মানে সবই হয় লেটে হয়। তো ক্যারিয়ারও একটু লেটে স্টার্ট হয়েছে, পড়াশোনা ঠিকঠাকই ছিলাম, ভালোই ছিলাম, খারাপ ছিলাম না, বাট কলেজে ওটা কারণ আছে, আমি এত ভুলে যাই, মানে আমার এখন আরো বেশি হয়। আসলে দেখো, সত্যি কথা বলতে তোমাদের দিদি যেরকম মানে এত দায়িত্ব নেয়, আমারও অনেক কম বয়স থেকে আমার উপরে অনেক দায়িত্ব আছে। ক্লাস 12-এর পর থেকে আমি সংসারে কিছুটা সামলানো, নিজের পড়াশোনা, অনেক কিছু পড়ানো, টিউশন করে, এইসব করে, মানে এত কিছু প্রেশার গেছে না। সত্যি কথা বলতে আমার এই যে আমার বন্ধুরা এখন আড্ডা মারে, খেলাধুলা করে, আমি আড্ডা মারার জন্য না, বন্ধুরা ওর থেকে অনেক বেশি ব্রাইট আর শাইন করে, হ্যাঁ শাইন করে। তাদের বাড়ির সেই এখনো কি বলতো, বাড়ির ব্যাকআপটা আছে। সত্যি কথা বলতে, যে তাদের ওর চিন্তা ছিল না তাদের একটা সময় যে আমি না করলে বাড়ি কি করে চলবে বা কি করে আসবে, তো সেই জায়গাটা তারা অনেকটা রিল্যাক্স ভাবে তারা এগোতে পেরেছে।
সেই জায়গাটা আমার হয়নি। তো সেই হিসাবে কেরিয়ারটা আমার একটু দেরিতে স্টার্ট হয়েছে। তো এবার চলছে, আমারও গ্রোথ চলছে, আর ও তো আছে, ও তো ওর মতো করে গোছাচ্ছে যতটা হোক। তো সেই জায়গাটা আমরা একটু সামনে মানে আমি চাইলে এরকম আর হচ্ছে না, মানে যখন আমার একার কাজ হয়ে যাচ্ছে, যখনই দোকান কাজ এরম আর হচ্ছে না, তো ওটার জন্য একটু সময় লাগছে। ম্যাডাম তখন একটু আপসেট হয়ে যায় যে আমার হয়ে যেত, তোমার জন্য এরকম হয় না, সবাই সেম না, কি করে। মাঝে মাঝে নিজেকে কুন্তি ভাবতে ইচ্ছা করে, হতে ইচ্ছা করে যে কুন্তি হয়ে গেলাম, হয়ে গেল এরকম করে। সবার তো সেম না, তো কি করা যাবে। তো ওই আর কি, যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো অনেক প্রশ্নের উত্তর নিয়ে। অনেকগুলো আছে এখনো বাকি, তার মধ্যে আই হোপ কি তার মধ্যে 50% সেম হয়ে যাবে। আমি দেখছিলাম তো অনেক কোশ্চেন আছে, এগুলো আমরা অলরেডি কভার করেছি। যাই হোক, তো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থাকো, সুন্দর থাকো, সুন্দর থাকো। 50K তাড়াতাড়ি করে দাও, আই হোপ তাড়াতাড়ি 50K হয়ে যাক। আমি বলছি ঠিকই, বাট আমি কতটা মানে না হলে কার ভালো লাগবে, কার না ভালো লাগবে, ওইভাবেই বলছি। 20K যখন হয়েছে ও ভাবেনি, ঠিক হচ্ছে হয়েছে, এখন খুশি হয়েছে। 30K হয়েছে খুশি হয়েছে, 40K হয়েছে খুশি হয়েছে, বাট এই না যে হচ্ছে না কত হলো এর জন্য এই করতে হবে, সেটা আমিও না, আর আমি তো আলাদা করে সময় দিতে পারিনি, যা করে ওই করে, তো ওইটা করা হচ্ছে না। বাট তোমাদের ভালো লাগলে ভালোবাসা দিও, এইভাবেই কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের নামগুলো এখানে যাদের নিয়েছি তারা একটু তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও যে দেখো তোমরা আমার ব্লগে আছো। আরেকটা কথা, যারা এই প্রশ্নগুলো করছো, আমাদের অনেক প্রিভিয়াস ভিডিও আছে, এগুলো আমাদের লাভ স্টোরির ব্যাপারে আছে, ঠিক আছে? তো তারা যদি সেগুলো দেখে নিও, একটু আমাদেরও সুবিধা হয়, কোশ্চেন অ্যান্সার কম করতে হয়। ওখানে আমরা অনেক কিছু আমাদের স্টোরি, ওর কেরিয়ার নিয়েও কিছু হয়তো ওখানে শেয়ার করা হয়েছে, আমারও ব্যাকগ্রাউন্ড কিছু শেয়ার করা হয়েছে। তো আমি এখানে আই বাটনে দিয়ে দেবো, যে তারা যারা দেখোনি এখনো গিয়ে দেখে নিও। আর 50K হোপফুলি কামিং হয়ে যাবে। চলো টাটা, বাই বাই।